সাভারের একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে কয়েকটি ককটেল ঘটনাস্থলে নিষ্ক্রিয় করে ডিএমপির বোম ডিসপোজাল টিমের সদস্যরা। গত রাত 1:30টার দিকে অভিযান শেষ হয়। এর আগে সন্ধ্যা 6টা থেকে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন একটি 3তলা বাড়ি ঘেরাও করে রাখে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির সদস্যরা। পাবনার আটঘরিয়ার কুমারগাড়ি বাজারে আগুনে পুড়ে গেছে পেট্রোল পাম্প ও 3টি ঔষধের দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল ভবন। এতে প্রাথমিকভাবে প্রায় 31 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পুলিশ বলছে, গতকাল সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় আগুনের ঘটনা ঘটে। এতে মাতৃছায়া ক্যাডেট স্কুলের 2য় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি মিনি পেট্রোল পাম্প ও একাধিক ওষুধের দোকান পুড়ে যায়। আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আক্রান্ত হয়ে এখনো প্রতিদিন প্রায় শতাধিক শিশু রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে, মৃত্যুও আছে। এরই মধ্যে বিশেষ ক্যাম্পেইন করে দেওয়া হয়েছে হামের টিকা। তবুও কেন এত সংক্রমণ? এই টিকা কতটুকুই বা কার্যকর হয়েছে? কতদিন পর্যন্ত চলবে এই অবস্থা? এসব বিষয় নিয়ে নানান প্রশ্ন আছে সাধারণ মানুষের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত হামে 1,36,000-এর বেশি শিশু আক্রান্ত হয়। মারা গেছে প্রায় 750-র বেশি। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হামে আক্রান্তের হার বেশি। আবার রাজধানীর হাসপাতালগুলোতেও বিভিন্ন জেলা থেকে রোগীরা এসে ভর্তি হচ্ছেন। সংক্রমণ কমাতে এপ্রিল মাসে জরুরি টিকার ক্যাম্পেইন করে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এখন সময় এসেছে টিকার কার্যকারিতা জানার। আহাম তো এখনও সংক্রমণ হচ্ছে, এখনও মারা যাচ্ছে। মিজেলস যেসব দিলাম, যেসব বাচ্চাদের, তাদের রক্ত নিতে হবে, নিয়ে দেখতে হবে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা হয়েছে কিনা, এবং হলেও সেটা প্রতিরোধ লেভেলে একটা ইউনিট আছে 120 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml মিনিমাম এটা থাকতে হবে। ভ্যাকসিন দেওয়ার পর এই লেভেলটা থাকতে হবে, সেটা আছে কিনা। না থাকলে ভ্যাকসিন দিলেও দেখা যাবে সংক্রমণ। জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, মার্চ থেকে জুলাই পর্যন্ত 34,000-এর বেশি রক্তের নমুনা পরীক্ষা করে ইনস্টিটিউট। এতে শুধু আক্রান্তের হার নির্ণয় করা হয়, কিন্তু টিকার কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। এখন আমাদের যেটি দেখার বিষয় যে আমরা যে ভ্যাকসিনগুলো দিয়ে এসেছি, ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু, সে কতটা দিয়েছে, সেই প্রক্রিয়া আমরা যাচ্ছি। আমরা প্রজেক্ট পাশের জন্য দিয়ে দিয়েছি। পাশ হওয়ার সাথে সাথে আমাদের সব জনবলও রেডি আছে। আমরা দ্রুতই এটা দেখার জন্য যাব ইনশাআল্লাহ। টিকার কার্যকারিতা জানা গেলে কোথায় ঘাটতি আছে তা জানা যাবে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈশাখ থেকে ভাদ্র গাজীপুরের শ্রীপুরের বাগানে এ সময় শোভা পায় জাতীয় ফল কাঁঠাল। রসে টসটসে এই ফলের চাহিদা থাকলেও সংরক্ষণ ও বিপণনের সীমাবদ্ধতায় প্রতি বছরই বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। এই অপচয় রোধে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা এলাকার উদ্যোক্তা আব্দুস সাত্তার ভুইয়া। পাকা কাঁঠালের রস থেকে তিনি তৈরি করছেন বিস্কুট। প্রথমে কাঁঠালের কোষ ব্লেন্ড করা হয়, এরপর ঘন রসের সঙ্গে মেশানো হয় ঘি, মাখন, দুধ, ময়দা সহ অন্যান্য উপকরণ। পরে ভালোভাবে মিশিয়ে তৈরি হয় কাঁঠালের বিস্কুট। বাগান থেকে কাঁঠাল আপনার সংগ্রহ করে নিয়ে আসি আমরা। নিয়ে আসার পরে এই কাঁঠাল আমরা কাটি। কাঁঠালগুলো ব্লেন্ডার করে ময়দা, চিনি, দুধ, বাটার, ঘি একসাথে মিক্স করে আমরা কাঁঠালের বিস্কুটটা তৈরি করি। 40% কাঁঠাল দিয়া বিস্কুট তৈরি করতে আমরা পারি, মিশিংয়ে দিয়া তৈরি করি আর কি। চীন, ভারত, ইন্দোনেশিয়া ও জাপানে কাঁঠাল প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির ধারণা থেকেই কাঁঠালের বিস্কুট তৈরির উদ্যোগ নেন আব্দুস সাত্তার ভুইয়া। ভবিষ্যতে কাঁঠালের চিপস সহ আরও খাদ্যপণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে তার। টেস্টিং হিসাবে আমি এটা বাজারজাত করতেছি। এটা অনলাইনের মাধ্যমে বাজারজাত হচ্ছে, আমাদের নিজস্ব শোরুমে হচ্ছে এবং অনেকটা ভালো সাড়া পাচ্ছি। কাঁঠাল থেকে খাদ্যপণ্য তৈরির এই উদ্যোগে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। অন্যান্য উদ্যোগটা কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে আমরা
পরামর্শ দিয়ে যাচ্ছে এবং পরিকল্পনা রয়েছে যেন কাঁঠালের বাজার মূল্যটা বৃদ্ধি করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গাজীপুরে প্রতি বছর 2,57,000 টন কাঁঠাল উৎপাদন ও বাজারজাত করা হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। ভোরের আলো ফোটার আগে ঘুম ভাঙে 10 বছর বয়সী নবীর। রাজশাহী মহানগরীর 14 পায় ঢালান এলাকার বস্তিতে থাকেন তিনি। দেখা যায় তার হাতে খেলনা বা ঘূর্ণির মতো জিনিস নিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে এবং বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়ান। আমি থাকি গলির ডালানে, তো 300 টাকা বেচেছি। এটা দিয়ে আমার আম্মু বাজার করে আনবে। আমি স্কুলে পড়ি না, তো আমার জন্মদিনের কাট নাই, তাই আমি স্কুলে পড়ি না। শুধু নবী নয়, নবীর মতো প্রতিটি পথশিশুর দিনের সবটুকু সময় কাটে রাস্তায়। লেখাপড়া, খেলাধুলা কিংবা শৈশব সবকিছু ছাপিয়ে তাদের একটাই চিন্তা, আজ কয় টাকা আয় হলো। আমরা দুপুরের পর বাড়াই ব্যবসাতে দেয়া, ব্যবসা করি, ব্যবসা করে রাত 9টা 10:30 পর্যন্ত ব্যবসা করি। দিয়ে আমাদের 350, 400, শুক্রবার আরও ভালো ইনকাম হয়, 500-600। এই টাকা দেয়া মা বাবার হাতে দিই, ওগুলো দিয়ে আমাদের সংসার চলে, ওগুলো দিয়ে আমাদের পরিবার চলে। দিনে হলো 300-400 টাকা ইনকাম করে নিয়ে আসে, লেন আমাদের মা বাবার হাতে দিই। পথ শিশু এবং সেই যে শিশু কিশোরদের দিয়ে যে আমরা কাজ করাচ্ছি, এটি একটি অপরাধ এবং তাদের জন্য কোনো রাজনৈতিক দলের কোনো সুচিন্তিত পরিকল্পনা নেই, প্রস্তাবনা নেই, সরকারেরও এ নিয়ে মাথা ব্যথা নেই। এই শিশুরাই হয়ে যায় অপরাধী, তারা হয়ে যায় কিশোর গ্যাং এক সময়। তাদেরকে যারা ব্যবহার করছেন, কেউ অভাবে পড়ে ব্যবহার করছেন এবং কেউ হয়তো স্বভাবে ব্যবহার করছেন। এই জন্য রাষ্ট্রের আসলে নীতি দরকার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই এই শিশুদের বাঁচাতে হবে। রাজশাহীর প্রতিটি পথশিশুর গল্প হয়তোবা আলাদা, তবে তাদের কষ্টের ভাষা এক। নিরাপদ শৈশব আর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগী হতে পারে তাদের জীবনের নতুন সূচনা। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ, ছাত্রলীগের 7 শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে যুক্তি উপস্থাপন চলছে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 6ষ্ঠ দিনের মতো আজ সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এরপরই নিজেদের যুক্তিতর্ক তুলে ধরবেন আসামিদের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা। এর মধ্যে নতুন কল রেকর্ড জমা দিয়েছে প্রসিকিউশন। এর মধ্যে ডিবি প্রধান হারুনুর রশিদের ফোন আলাপও রয়েছে। তার এই কথোপকথনে জুলাই গণঅভ্যুত্থানের সময় সমন্বয় তুলে নিয়ে নিজ কার্যালয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশ্যে আসার প্রসঙ্গ উঠে এসেছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত রাত 9টা থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা আবহাওয়া অফিসের। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। জন্মের পর থেকেই 2 পা অবশ, 2 হাতের কার্যক্ষমতাও সীমিত। তারপরেও থেমে থাকছে না গোলাম রাব্বানী। টানা কাজ করে যাচ্ছেন কম্পিউটারে। ডিজিটাল মার্কেটিং, B2B, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনলাইনে যুক্ত থাকছেন দেশে বিদেশে। ফ্যামিলিও দেখতে পাচ্ছে যে কিছু একটা করতে পারতেছি, তখন ফ্যামিলিকে বোঝানোর পরে তারা লোন নিয়ে আমার একটা কম্পিউটার কিনে দেয়। তারপর থেকে আমি এই ফ্রিল্যান্সিং করতেছি এবং এখন আলহামদুলিল্লাহ ভালোই আর্নিং হচ্ছে। এবং এই কিছুদিন আগেও বৃষ্টির পানিতে আমার মনিটরটা নষ্ট হয়ে গেছে, আমার একটা মনিটর কেনা লাগে। 23 বছরের অদম্য এই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরে। নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা। জীবনের 20 বছর পর্যন্ত অনেকটা ঘরবন্দি ছিলেন তিনি।
দর্জি বাবার মোবাইল ফোন ঘাটাঘাটি করে 2021 সাল থেকে শুরু করেন ফ্রিল্যান্সিং এর কাজ। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন অনেকে চায় আমার কাছে শিখতে, অনেকে আসছে আমার কাছে শিখতে, কিন্তু তাদেরকে আসলে বসে যে এক জায়গায় শিখাবো বা ওইরকম পরিবেশ আমার নাই। মানে ঘরে নিজেদের থাকতেই অসুবিধা, এরকমের একটা অসুবিধা আছে না। এখন সরকারিভাবে যদি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিত তাহলে হয়তো আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। তিনি নিজেই শুধু সফল হননি, ফ্রিল্যান্সিং এ আগ্রহী করেছেন এলাকার অনেক তরুণকে, দিয়ে যাচ্ছেন প্রশিক্ষণ। এখন সে নিজে নিজে ফ্রিল্যান্সিং শিখছে, ভালোটা আর্নিং করতে আছে। আমি আসি তার কাছে শিখি, অনেকেই আসি তার কাছে শেখার জন্য বা ট্রাই করতে। এলাকার যুবক যারা আছে তারা আসে ওর কাছে শেখার জন্য। শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য গোলাম রাব্বানী এক অনুপ্রেরণার নাম। তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি দিয়ে অনেক বাধাই অতিক্রম করা সম্ভব। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। 1969 সালের 12ই আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 2 বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে বিশ্ববাসী। একই সরল রেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় সৃষ্টি হবে পূর্ণ সূর্যগ্রহণ। সর্বশেষ এমন ঘটনা ঘটে 2024 সালের এপ্রিল মাসে। বিরল এই ঘটনা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকলেও সব দেশ থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগাল সহ উত্তর পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও গ্রহণটি দৃশ্যমান হবে। 1999 সালের পরে প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে। বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার রাত 9:34 সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা। পূর্ণগ্রাস পর্যায়ের স্থায়িত্ব হবে প্রায় 2 মিনিট 18 সেকেন্ড। সিলেটের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই বাসার 2য় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সকাল 10টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা 999 নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায় বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ এবং অপর একটি কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের ছেলেমেয়েরা প্রবাসে থাকেন। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলা 11:15টার দিকে আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুরো আদালত চত্বরের বিচার প্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আলামত সংগ্রহ তদন্ত শুরু করেছে। জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি পক্ষ এই বিস্ফোরণ ঘটাতে পারে বলে অভিযোগ করেছেন আইনজীবীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা উঠে আসছি হঠাৎ করে একটা সব মানে কাপড় জড়িত একটা কাজ। এখন এটা ফ্যাসিস্টদের একটি কাজ বলে মনে করি। এটা ফাইন্ড আউট করার দরকার, কারা এটা করেছে। আলামত সংগ্রহ করে পরিচালিত করতে যাচ্ছে। তো আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। যারাই সম্পৃক্ত থাকতে না কেন আমরা সাভারে একটি মাঠ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি দেখতে অনেকটা প্রেসার কুকারের মতো। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এর মধ্যে সেখানে বম ডিসপোজাল ইউনিট পৌঁছেছে। পুলিশ জানায় মঙ্গলবার রাত 1টার দিকে সাধাপুর গোপের বাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতরে আরও অনেক কিছুর সঙ্গে প্রেসার কুকার সদৃশ বস্তু দেখতে পান তারা। পরে সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়। সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে 2 শিশু সন্তানকে হত্যা করে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
পুলিশ অভিযুক্ত বাবাকে আটক এবং হাওড় থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে। নিহত এক শিশুর মরদেহ গত মঙ্গলবার হাওড়ের বড় কাপন এলাকা থেকে এবং অপর শিশুর মরদেহ বুধবার দুপুরে উদ্ধার করা হয়। এরপর দুপুরে অভিযুক্ত বাবা কামরুলকে হেফাজতে নেয় পুলিশ। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে 2 সন্তানকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন তাদের পিতা কামরুল। নদীর ওপর কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেই সাঁকো ভেঙেই পানিতে পড়ে গেলেন নীলফামারী 1 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার। সাঁকোটি ডিমলার নাওতারা নদীর ওপর নির্মিত। সেটি পরিদর্শনে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে সাঁকোর ওপর ওঠেন তিনি। এক পর্যায়ে সাঁকোর মাঝামাঝি পর্যন্ত এগিয়ে যান আব্দুস সাত্তার সহ অন্যরা। হঠাৎ অতিরিক্ত চাপের কারণে সাঁকোটি ভেঙে মুহূর্তেই নদীতে পড়ে যান সংসদ সদস্য সহ পেছনে থাকা কয়েকজন নেতাকর্মী। পরে নদীতে পড়ে যাওয়া নেতাকর্মীরাই তাকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই রিমান্ড মঞ্জুর করেন। হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় সকালে আসামি ডেভিড ইমনের 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 29 জুলাই যশোর থেকে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি সহ অন্তত 13টি মামলা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়। সে সময় তাদেরকে খাওয়ানোর ছবি ডিবি প্রধান হারুন নিজেই প্রকাশ করেন। এই ঘটনায় তার পদ থেকে সরানোর নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের ওই ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ডিবি প্রধান হারুনের কথোপকথনের অডিও বুধবার ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। হারুন কি তুমি করতে আবার খাওয়াই ওই ছবি কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ। ছবিটা নিজের কাছে রাখে না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবির চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছি কিনা। মামলার ওবায়দুল কাদের সহ 7 আসামি পলাতক রয়েছেন। তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না, এগুলো ছিল হাস্যকর, যা তার দলকে বিপর্যস্ত করেছে। তার দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বহু মানুষের প্রাণহানি হয়েছে। আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। কারণ তিনি তার যে বিভিন্ন সময়ের যে ডায়ালগ, কথাবার্তা, এটা কখনোই কোনো একজন রাজনৈতিক নেতা সুলভ কোনো বক্তব্য নয়, হতে পারে না। তিনি একজন টিকটকার হিসেবে তাকে সকলে অবহিত করে। এরকম একটা জোকারকে একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন। এবং শুধু দলকে বিপর্যস্ত না, তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশের 1400 মানুষ শহীদ হয়েছে। সকল আসামির সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিও জানান তিনি। সব কিছু মিলিয়ে এইটাই আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ওয়েল প্রুভড কেস, আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ চেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চে ওসমান হাদি সহ 28 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এই মামলায়। সেই সাথে বাজিয়ে শোনানো হয় একাধিক ফোন কল রেকর্ড। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘ 8 মাস গণমাধ্যম কর্মীদের জন্য বন্ধ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট ও আপিল বিভাগের বিভিন্ন এজলাস কক্ষ। এর মধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগও রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে পারছেন না সাংবাদিকরা।
বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। বারবার আশ্বাস দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সুপ্রিম কোর্ট প্রশাসন। এমন প্রেক্ষাপটে সোমবার এজলাসে প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকায় কর্মরত সাংবাদিকরা। সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। যেখানে তথ্য প্রবাহের বাধা দেয়া হয়, যেখানে তথ্য সংগ্রহে বাধা দেয়া হয়, সেখানে সন্দেহের ডালপালা গজায়। এগুলা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উদ্বেগ হয়। একজন প্রধান বিচারপতি যখন আদালতকে বিচ্ছিন্ন করে রাখে জনগণের কাছ থেকে, স্বাভাবিকভাবে তখন সন্দেহের উদ্বেগ হয় কি তার আসলে মতিগতি। মানুষকে জানতে দিতে হবে। আপনার যদি এজলাসে জায়গা কম থাকে, আপনাকে জায়গা বাড়াতে হবে। বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীদের আদালতে প্রবেশ সাংবিধানিক অধিকার। এছাড়া সাংবাদিকদের আদালতে প্রবেশের নিষেধাজ্ঞা ন্যায় বিচারের পরিপন্থী বলেও জানান তারা। এইভাবে দরজা বন্ধ করে দিয়ে বিচার করাটা সঠিক হচ্ছে না। আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, অবিলম্বে এই যেটা বিচারিক কোনো আদেশ না, এটা কোনো প্রশাসনিক আদেশও না, একটি মৌখিক বেআইনি আদেশ, সেটা অবিলম্বে প্রত্যাহার করার জন্য। এটা পরিষ্কারভাবে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান বিরোধী। এই সংবিধান বিরোধী অবস্থান থেকে তারা ফিরে আসবেন, অথবা যদি তাদের যদি কোনো প্রায়োগিক সমস্যা থাকে সেটা সমাধানের কী পদ্ধতি আছে সেটা নেতৃবৃন্দের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে আমার মনে হয় সেই সমস্যার সমাধান করা সম্ভব। অবিলম্বে এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। কি কারণে আমরা এখানে দাঁড়িয়েছি? মাহিতুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জনগণ বিএনপি সরকারকে 5 বছরের জন্য দায়িত্ব দিলেও সরকার 4 বছরের মধ্যেই তাদের সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। আর অর্থমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার শতভাগ বাস্তবায়ন করা গেলে তা টেকসই উন্নয়ন বা এসডিজির নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাবে। রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, 17 বছরের জঞ্জাল মাত্র 6 মাসে দূর করা সম্ভব নয়। এরপরও ফ্যাসিবাদ সরকারের ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষা ধারণ করে কাজ করছে সরকার। অনুষ্ঠানের সঞ্চালক এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ সরকারের সময় 7% প্রবৃদ্ধি হওয়ার কথা দাবি করা হলেও প্রকৃতপক্ষে তা ছিল 4% ঘরে। আমরা ভাই 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন। দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। যদি আমরা পুরো ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারি, এসডিজির বাইরেও অনেক কিছু কাজ এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবাই মিলে এই কাজটা করতে হবে। অল স্টেক হোল্ডার্স মাস্ট কাম টুগেদার। রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রয়ের লেনদেনকে কেন্দ্র করে বিএনপি কর্মীকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত মাদক কারবারি ল্যাংড়া রুবেল সহ তার 5 সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য জানান। এছাড়া অপর এক প্রশ্নের জবাবে উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের কোটি টাকা ডাকাতির ঘটনায় তদন্ত চলছে বলেও জানান ডিবি প্রধান। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তো 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নেই, তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। এখানে কোনো রাজনৈতিক তকমা দিয়ে কেউ পার পাবে না। অপরাধের সঙ্গে যে জড়িত হবে তার অন্য কোনো পরিচয় আমরা আমলে নেব না। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এখন পর্যন্ত ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে শরিক দল এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। এদিকে মনোনয়ন বাছাই করা হবে আগামী রোববার। প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট। সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এরই মধ্যে সংসদের বিশেষ বৈঠক আহ্বান করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এবারের সংসদে বিএনপির 247 জন সদস্য থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। তবুও বিরোধী দল প্রার্থী দেয়ায় এই পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে প্রকাশ্যে। ভোটাররা ব্যালটে নাম লিখে ভোট দেবেন। নির্বাচন প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে গণমাধ্যমে।